মানে পিক ইট আপ, PICK, পিক IT ইট UP আপ। তাহলে তোমার কাছে কিছু একটা জিনিস যেটাকে তুলে ফেলো সেটাকে বলবা পিক ইট আপ। তুলে ফেলো, পিক ইট আপ। নামিয়ে ফেলো, পুট ইট ডাউন। নামিয়ে ফেলো, তাহলে তুলে ফেলো আর নামিয়ে ফেলো, এটা অপোজিট ওয়ার্ক করছে। তাহলে কাউকে যদি আমরা বলি ওটাকে তুলে ফেলো, তাহলে আমি বলবো পিক ইট আপ। আর যদি বলি সেটাকে নামিয়ে ফেলো, তাহলে পুট ইট ডাউন। ঠিক আছে। নেক্সট, ছেড়ে দাও, লেট ইট গো। ছেড়ে দাও, লেট ইট গো, মানে এটাকে যেতে দাও বা ছেড়ে দাও। নেক্সট, ফেলে দাও, থ্রো ইট আউট। THROW, থ্রো। এদিকে তাকাও, THROW উচ্চারণটা কি হয়? থ্রো। থ্রো ইট অ্যাওয়ে, সরি, থ্রো ইট অ্যাওয়ে। আউট বলতে কি বাইরে ফেলে দিয়ে। যদি আমি বলি থ্রো ইট আউট, মানে সেটাকে বাইরে ছুঁড়ে ফেলে দাও। আউট মানে বাইরে, থ্রো ইট অ্যাওয়ে, অ্যাওয়ে বলতে দূরে ছুঁড়ে ফেলে দাও। ঠিক আছে। তাহলে আমি এখানে থ্রো ইট অ্যাওয়েও বলতে পারি, আবার থ্রো ইট আউটও বলতে পারি। অ্যাওয়ে বলতে কি, অ্যাওয়ে যখন বলবো তখন দূরে ছুঁড়ে ফেলে দাও, আর যখন আউট বলবো তখন হচ্ছে বাইরে ছুঁড়ে ফেলে দাও। ঠিক আছে। যদি কোনো জিনিসকে আমি বলি জানলার বাইরে ছুঁড়ে ফেলে দাও, তাহলে আমি বলবো থ্রো ইট আউট অফ দা উইন্ডো। জানলার বাইরে ছুঁড়ে, হ্যাঁ, জানলার বাইরে ছুঁড়ে ফেলে দাও। আর যদি বলি ওটাকে দূরে তোমার থেকে দূরে ছুঁড়ে ফেলে দাও, তাহলে হবে ওটা থ্রো ইট অ্যাওয়ে, তোমার থেকে দূরে ছুঁড়ে ফেলো। ঠিক আছে। লেট ইট গো, ফেলে দাও, থ্রো ইট আউট বা থ্রো ইট অ্যাওয়ে। মানে আউট বলতে বাইরে ছুঁড়ে ফেলে দাও, আর অ্যাওয়ে বলতে দূরে ছুঁড়ে ফেলে দাও। বার করো, টেক ইট আউট, মানে কোনো একটা জিনিস তোরা বার কর। ধর ব্যাগের ভেতর থেকে কিছু একটা বার করলি, তাহলে বার করো, টেক ইট আউট। ভেতরে ঢোকাও, পুট ইট ইনসাইড। INSID, সাইড। ইনসাইড কথার মানে হচ্ছে ভেতর পাশে, ইনসাইড কথার মানে হচ্ছে, তাহলে পুট ইট ইনসাইড বলতে ভেতরে ঢোকাও। তাহলে বলো টেক ইট আউট, পুট ইট ইনসাইড। বাইরে বার করো, ভেতরে ঢোকাও। ধুইয়ে ফেলো, ওয়াশ ইট অফ। ধুয়ে ফেলো, বা কোনো জিনিস আছে সেটা জলে ধুচ্ছিস, তাহলে ধুয়ে ফেলো, ওয়াশ ইট অফ। কেটে ফেলো, কাট ইট অফ। তাহলে কোনো জিনিস ধর সেটাকে কাটতে হবে, তাহলে কি হবে? ধর ভাগা ভাগ, হ্যাঁ, তাহলে কেটে ফেলো, কাট ইট অফ। এবং এই অফ স্পেলিং এ কিন্তু দুটো এফ, ও এফ অফ কিন্তু না। এই অফ স্পেলিং এ কটা এফ? দুটো এফ। আর আমরা যেটা ও এফ অফ বলি সেটার আসল উচ্চারণ হয় ও অব, অব। এটার আসল উচ্চারণ হওয়া উচিত অব, কিন্তু আমরা অব না বলে এটাকেও অফ বলি, এটাকেও অফ বলি। ওটা ওরকম ভাবে উচ্চারণ করে এসছে, আমরা কেন অকে অ বলি? আমরা কেন হচ্ছে পদ্ম না বলে পদ্ম বলি? কেউ কি পদ্ম বলি উচ্চারণে? পদ্ম বলি। ইংরেজদেরও ওরকম আছে, ভাষার একটা চলতি ইয়ে হয়ে যায়, মানে ওরা বলতে বলতে না কোনো একটা ভুল জিনিস বলতে বলতে সেটা চলতি হয়ে যায়, সেটাকেই তখন মানুষ সবাই ইউজ করে। দেখো, কেটে ফেলো, কাট ইট অফ। চেপে ধরো, প্রেস ইট ডাউন। ঠিক আছে। তাহলে আমি যদি বলি ওকে চেপে ধর, হ্যাঁ, তাহলে প্রেস তখন ইট হবে না, তখন বলবো প্রেস হিম ডাউন, ওকে চেপে ধরো। ঠিক আছে।
আবার তুলে ফেলো, পিক ইট আপ, নামিয়ে ফেলো, পুট ইট ডাউন, ছেড়ে দাও, লেট ইট গো, ফেলে দাও, থ্রো ইট অ্যাওয়ে, বার করো, টেক ইট আউট, ভেতরে ঢোকাও, পুট ইট ইনসাইড, ধুয়ে ফেলো, ওয়াশ ইট অফ, কেটে ফেলো, কাট ইট অফ, চেপে ধরো, প্রেস ইট ডাউন। ঠিক আছে, সবাই এটা প্র্যাকটিস করে আসবা, সবাই কিন্তু নেক্সট দিন এটা প্র্যাকটিস করে আসবা। ঠিক আছে, পারবা তো? কি ছুটি চাই তোর? লজ্জাও করে না, নির্লজ্জ, শেমলেস পিপল সব। আর কি প্র্যাকটিস করাতে হবে না? বুঝতে পেরেছো? আচ্ছা, তুলে ফেলো, পিক ইট আপ, নামিয়ে ফেলো, পুট ইট ডাউন, ছেড়ে দাও, লেট ইট গো, ফেলে দাও, থ্রো ইট অ্যাওয়ে, বার করো, টেক ইট আউট, ভেতরে ঢোকাও, পুট ইট ইনসাইড, ধুয়ে ফেলো, ওয়াশ ইট অফ, কেটে ফেলো, কাট ইট অফ, চেপে ধরো, প্রেস ইট ডাউন। দেখো, টিপটো, টিআইপি টিপ, টিআইপি টিপ, টিওই টো। দেখো এগুলো সব অ্যাকশন ভার্ব, এগুলো সব অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব বলতে কোনো কাজ করা বোঝায় যে ওয়ার্ড দিয়ে। তাহলে টিপটো মানে কি? হ্যাঁ, এইটা পড়ে নাও তারপরে। আচ্ছা, কি বললাম? টিপটো, টিআইপি টিপ, টিওই টো, টিপটো। আচ্ছা, টো কথার মানে কি বলতো? টিওই টো কথার মানে? টো মানে হচ্ছে পায়ের আঙুল, টো মানে হচ্ছে পায়ের আঙুল। পায়ের একটা আঙুলকে বলে টো, আর পায়ের একের বেশি আঙুলকে বলে টোজ। তাহলে এখানে টো বলেছে। আর টিআইপি টিপ কথার মানে কি? অগ্রভাগ। টিআইপি টিপ মানে কোনো কিছুর অগ্রভাগ। তাহলে টিপটো মানে হচ্ছে তোমার পায়ের আঙুলের অগ্রভাগ। তাহলে এই অগ্রভাগ দিয়ে তুমি কি করে চলবা? যখন চোরের মতন করে কেউ ঢোকে, যখন আমরা এভাবে পা ফেলি, কি হয়? আমাদের পায়ের একটা আওয়াজ হয়। কিন্তু যদি তুমি চোরের মতন করে ঢুকতে চাও, ওইভাবেও না, এই পাটাকে এরকম উঁচু করে বুড়ো মানে পায়ের আঙুলগুলোর উপর ভর করে এরম এরম করে আস্তে আস্তে যাওয়া। এভাবে গেলে কি হয়? এইভাবে গেলে কি হয়? আওয়াজটা কম হয়, আওয়াজটা কম হয়, এবং খুব আস্তে আস্তে করে যেতে হবে, এরকম ভাবে যাওয়া। এটা চোরের মতন করে যে এইভাবে যাই পায়ের আঙুলের উপরে ভর করে, এটাকে বলে হচ্ছে টিপটো। এটাকে কি বলে? তাহলে আমাদের পৃথিবী দেশে এটা টিপটো করে দেখাও। উড়ে যাবে। এই পৃথিবী, প্যান্টটাকে একটু উপরে তুলে নাও। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়েছে। না, সবাই করলে অনেক সময় লাগবে। আমি এক একটা অ্যাকশন ওয়ার্ড করবো, এক একজনকে ডাকবো। বসতে বলেছি জায়গাতে। নেক্সট দেখো, CRA WL, ক্রল। ক্রল মানে কি? এখানে চোরটা কিভাবে যাচ্ছে? মুখে বাস্কটা নিয়ে হামাগুড়ি দিয়ে। বাহ, তাহলে ওই যে ক্রল করে দেখাও। এক একজন এক একটা হবে। এটা হলো না, সেকেন্ডেরটা। এটা হলো ক্রল। বাচ্চারা যখন হামাগুড়ি দিয়ে যায়, তখন আমি বলবো দি বেবি ইজ ক্রলিং, দি বেবি ইজ ক্রলিং, মানে বাচ্চাটা হামাগুড়ি দিচ্ছে। ঠিক আছে,
কি? তাহলে কি হলো? ফার্স্টেরটা হলো টিপটো। টিপটো মানে হচ্ছে পায়ের উপরে, পায়ের আঙুলের উপরে ভর করে পা টিপে টিপে চলা। তারপরে ক্রল, টিপটো কথা মানে এটা বুঝে নিবা, পা টিপে টিপে চলা, অর্থাৎ পায়ে যাতে আওয়াজ না হয়। তারপরে নেক্সটটা হচ্ছে ক্রল, পরপর যাচ্ছে। নেক্সটটা হচ্ছে ক্রল, CRAWL, ক্রল। ক্রল কথার মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া। ক্রল কথার মানে হচ্ছে, পিকচার দেখে বোঝা যাচ্ছে, মানে লেখার দরকার নেই। নেক্সট হচ্ছে RUN, রান। রান মানে তো সবাই জানি দৌড়ানো। তারপরে দেখো WAL কে ওয়াক। এখানে কিন্তু এল এর উচ্চারণটা সাইলেন্ট থাকে। কিরে, কার কথা চিন্তা করছিস? ওদিকে তাকিয়ে তো কিছু নেই, আছে তো পেজের মধ্যে রে। WAL কে ওয়াক। ওয়াক কথার মানে কি? হাঁটা। তাহলে রান মানে দৌড়ানো, ওয়াক মানে হাঁটা। এখানে এল আমার স্পেলিং এর মধ্যে থাকলেও এল এর যে উচ্চারণটা সেটা থাকে আমার সাইলেন্ট। ওয়াল্ক কখনোই বলবো না, আমরা বলবো ওয়াক। নেক্সট মার্চ, MARCH, মার্চ। মার্চ কথা করা মানে কি? যখন আমরা প্যারেড করি স্কুলে, যখন 15ই আগস্টের সময় বা হচ্ছে প্রজাতন্ত্র দিবসের সময় আমাদের প্যারেড করা হয়। চোররা কেন প্যারেড করে স্কুলে? স্পোর্টসের সময়। তুমি যখন বড় হবা, দাঁড়া, তুমি যখন বড় হবা তখন দেখবা বড় দাদাদেরকে নিয়ে মাঠের মধ্যে 15ই আগস্টের আগে প্যারেড করানো হয়, প্যারেড করে। হ্যাঁ, এই প্যারেডের লোক দেখা, প্যারেড করে। তাহলে ও যে এই অ্যাকশনটা করে দেখালো এটাকে বলে কি? মার্চ। এই ধরনের হাঁটাকে কি বলে? মার্চ। মানে হাত এবং পা একসঙ্গে এরকম সমান ভাবে চলবে। না করো, আমি ডাকবো, ঠিক ডাকবো। না হয়নি। আচ্ছা, ময়না এসে কর। দেখিস ঠ্যাং দুটো খুলে না যায় বাবা। আচ্ছা, আহান, আহান মার্চ করে দেখাবে। হ্যাঁ, এই তো। না, এবার বসো। নেক্সট দেখো স্ট্রেচ, STRECH, স্ট্রেচ। স্ট্রেচ করার কথা মানে কি? হাত পা টান টান করা। স্ট্রেচ করার কথা মানে হচ্ছে হাত পা টান টান করা। সেটা অনেক রকম ভাবে হতে পারে। তুমি যদি ব্যায়াম করতে চাও তখন এইভাবে স্ট্রেচ হতে পারে বা এইভাবে হতে পারে, ঠিক আছে? কিন্তু আবার যখন তুমি আলিশি কাটো, হ্যাঁ, ঘুম থেকে উঠে, তখনও কি হাত পা টান টান করো তো, তাহলে এইটাকেও বলে কিন্তু স্ট্রেচ। এটাকেও কি বলে? স্ট্রেচ। তাহলে স্ট্রেচ করার কথা মানে কি? তোমার যে শরীরের হাত পা গুলো রয়েছে, তোমার যে বডিটা রয়েছে সেটাকে টান টান করা, এই সেটাকে টান টান করা, তাহলে স্ট্রেচ। স্ট্রেচ, এই পা গুলোকে নিয়ে এরকম টান টান করি, তাহলে হলো আমার স্ট্রেচ। নেক্সট স্কিপ, এই নেক্সট স্কিপ, SKIP, স্কিপ। স্কিপিং করে, এটা পিকচার দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, লাফানো তো অবশ্যই, লাফানোকে জাম্প বলে, কিন্তু ওই দড়ি নিয়ে যে লাফাচ্ছে এই ধরনের লাফানোটাকে বলে স্কিপ। না না, এটা কাউকে দেখাতে হবে না। নেক্সট হচ্ছে হপ। দেখ, HOP, হপ। নিচে একটা মেয়ে দৌড়াচ্ছে, তার মাথার উপরে কি লেখা? হপ।
এই হপটা কে করে? হপ মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে দৌড়ে চলা। যেভাবে ক্যাঙ্গারু চলে, যেভাবে খরগোশ চলে, খরগোশ, আমাকে কথাটা সম্পূর্ণ করতে দে। ক্যাঙ্গারু বা খরগোশ ওরা কি এভাবে হেঁটে হেঁটে চলে, না নর্মাল যেভাবে আমাদের কুকুর বিড়াল দৌড়ায় ওভাবে চলে? ওভাবে তো চলে না। ওদের কাজটাই কি? মানে লাফাবে দৌড়াবে, লাফাবে দৌড়াবে, তাই তো? এটা আমাদের অ্যাকশন করে দেখাবে হচ্ছে। ঈশান চলে আসো, হপ করে দেখাও ক্যাঙ্গারুর মতন করে। হাত দুটো এরকম করো, লাফিয়ে লাফিয়ে। হ্যাঁ, এই তো। তাহলে এইটাকে কি বলে? হপ। HOP, হপ। হপ মানে কি তাহলে? লাফিয়ে দৌড়ে চলা। হপ মানে লাফিয়ে দৌড়ে চলা। না। নেক্সট, LEAP কি আছে? LEAP, লিপ। লিপ মানে দৌড়ানো না। দেখ, আমাদের সেই লং জাম্প, হাই জাম্প হয় না, তখন কি করা হয়? কোনো কিছু একটা দেয়া হয়, তার উপর থেকে লাফিয়ে যেতে হয়। দাঁড়া, কথাটা কম বলবি, আমাকে সম্পূর্ণ করতে দিবি। LEAP, লিপ। লিপ কথার মানে হচ্ছে ডিঙিয়ে চলা। লিপ কথার মানে হচ্ছে, হ্যাঁ, এখানে কিন্তু দৌড়ানোর কথা বলেনি। ওর সামনে যে বাধাটা পড়লো ওটা লাফিয়েই কি করলো? ডিঙিয়ে গেল। তাহলে তোমার সামনে কোনো জিনিস পড়লে সেটাকে যদি তোমার ডিঙিয়ে যেতে হয় তখন সেটাকে বলবা LEAP, লিপ। এই লিপ মানে কিন্তু ঠোঁট না। LIP, লিপ মানে ঠোঁট, কিন্তু এটা LEAP, লিপ কথার মানে হচ্ছে ডিঙিয়ে চলা। আচ্ছা, কোনো একটা কিছু ডিঙিয়ে যাও। আচ্ছা, ডিঙাও কোনো একটা কিছু। আচ্ছা, সবাই আচ্ছা করো করো। হ্যাঁ হ্যাঁ, বলো আই লিপ। এই ডিঙানোর সময় বল আই লিপ। ব্যাস, এই আই লিপ মানে আমি ডিঙিয়ে চলি। আই লিপ মানে আমি ডিঙিয়ে চলি। নেক্সট হচ্ছে JUMP, জাম্প। জাম্প মানে লাফানো, আমরা সবাই জানি। JUMP, জাম্প মানে লাফানো, আমরা সবাই জানি। নেক্সট হচ্ছে ক্রাউচ। CROUCH, ক্রাউচ। ক্রাউচ কথার মানে, হ্যাঁ ঠিক ওইভাবে বসো, ওই পজিশনে বসো, এটাকে বলে ক্রাউচ। বা কোন একটা দৌড়, রেস প্রতিযোগিতা শুরু হবে, অর্থাৎ কোন একটা দৌড় শুরু হবে, তখন অনিয়মন রেড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পজিশনটাকেই বলে হচ্ছে ক্রাউচ। তাহলে কোন দৌড় প্রতিযোগিতা শুরু হওয়ার আগে তখন সবাই যখন নিজেদের পজিশন নেয়, যেভাবে নিজেদের পজিশন নেয়, হাঁটুটা ভেঙে, এক হাঁটু ভেঙে আর এক হাঁটু উপরে তুলে, এই পজিশনটাকেই বলে ক্রাউচ। বা তুই যেভাবে বসেছিলি সেই পজিশনটাকেও বলে কিন্তু ক্রাউচ। ঠিক আছে, বসো। নেক্সট, ক্রাউচের পরে আছে বেন্ড, BEND, বেন্ড। বেন্ডটা কর, উঠে দাঁড়া। BEND, বেন্ড। বেন্ড ইয়োরসেলফ মানে নিজেকে বাঁকিয়ে দাও। বেন্ড ইয়োরসেলফ মানে নিজেকে বাঁকিয়ে দাও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বাঁকানো। এই তোর বোতল থেকে জল পড়ছে, বোতল পেছনে সরিয়ে রাখ। নেক্সট, SQUAT, SQUAT, স্কোয়াট। SQUAT, স্কোয়াট। স্কোয়াট মানে ঠিক আমাদের ইন্ডিয়ান পটিতে আমরা যে পজিশনে বসি সেই পজিশনটাকেই বলে হচ্ছে স্কোয়াট। পটি করতে বসার সময় আমরা যে পজিশনে বসি, দুই পা ফাঁক করে, হ্যাঁ ঠিক, এই পজিশনটাকেই বলে হচ্ছে স্কোয়াট। ঠিক আছে, উড়ে গেল রে, উড়ে গেল।
ব্যাস এত অবধি থাকবে প্রথম দুটো রো, ঠিক আছে? ফার্স্ট রেটটা তাহলে না 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 এটুকুনি থাকবে। দাঁড়া আরেকবার প্র্যাকটিস করে নি। এই টিপটো মানে পা টিপে টিপে চলা। ক্রল ক্রল হামাগুড়ি দেওয়া। রান দৌড়ানো। ওয়াক হাঁটা, ওয়াক হাঁটা। নেক্সট মার্চ, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট মার্চ। নেক্সট স্ট্রেচ স্ট্রেচ। নেক্সট স্কিপ skip skip. Next hop 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 like a kangaroo. Hop bas hop. Next leap leap ডিঙিয়ে চলা leap ডিঙিয়ে চলা leap এই ডিঙিয়ে চলা লিপ। ব্যাস নেক্সট হলো জাম্প। নেক্সট ক্রাউচ 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 পজিশন, রেস্ট শুরু হওয়ার আগে যে পজিশনটা নাই ক্রাউচ। হ্যাঁ নেক্সট নেক্সট এই বেন্ড বেন্ড bend yourself bend yourself. Next squat 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 পজিশনে বসো squat। ঠিক আছে আমি গ্রাফিম পড়াচ্ছি। কি দেখ PHONICS কি হয় ফনিক্স। পিএইচ এদিকে ঘোরো, ওদিকে ঘুরে দেখা যায়, ওইখানটা গিয়ে বসো তাহলে দেখতে পাবা বোর্ডটা ভালো করে। ব্যাগ ট্যাগ নিতে হবে না, তুমি শুধু নিচে ওখানে গিয়ে বসো। দেখো PHONICS কি হয় ফনিক্স। ফনিক্স মানে হচ্ছে ধ্বনিবিদ্যা। ফনিক্স কথার মানে কি ফনিক্স কথার মানে হচ্ছে দেখো এই ফনিক্স অর্থাৎ ধ্বনিবিদ্যা। কে কথা বলছিস? এই ফনিক্স কথাটা কম বল, যেটা বোঝাচ্ছি সেটা বোর্ডে বোঝ। এই ফনিক্স মানে হচ্ছে ধ্বনিবিদ্যা। এর দুটো অংশ আছে, একটা হচ্ছে গ্রাফিম GRAPHEME গ্রাফিম, আর একটা হচ্ছে ফনিম। মুখ দিয়ে কেউ কথা বলবি না, ধরার সময় তো কেউ পারিস না। PHONEME ফনিম, একটা হচ্ছে গ্রাফিম আর একটা হচ্ছে ফনিম। আচ্ছা গ্রাফিমটা কি? গ্রাফিমটা হচ্ছে লিখিত অক্ষর। গ্রাফিম কথার মানে কি লিখিত অক্ষর। আর ফনিম কথার মানে হচ্ছে লিখিত অক্ষর দ্বারা তৈরি সাউন্ড। লিখিত অক্ষর দ্বারা তৈরি সাউন্ড। অর্থাৎ আমরা যখন ছোটবেলায় মুখে তো আগে আমরা সাউন্ডটা বলা শিখি, কথাটা আগে বলা শিখি, লেখাটা পরে শিখি। সবাই শুনে শুনে কথাটা বলা আগে শিখি। তাহলে ছোটবেলায় কি তুমি আগেই কথা বলা শিখেছো নাকি মুখ থেকে আগে সাউন্ড করা শিখেছো? সাউন্ড করা শিখেছি, জন্মেই আমরা মুখ থেকে কান্নার সাহায্যে সাউন্ড করা শিখতে শুরু করি, তাই তো? তারপর আমার মনের, আমি দেখাতে বলিনি, আমার মনে রাগ দুঃখ কান্না এই আলাদা আলাদা এক্সপ্রেশনকে বোঝানোর জন্য আমরা আলাদা আলাদা সাউন্ড ছোটবেলায় প্রডিউস করি। তারপরে আস্তে আস্তে আমার মা বাবার কথা শুনতে শুনতে আমরা কি করি, মুখ থেকে কথা বলা শুরু করি, মা বাবা এভাবে বলতে শুরু করি। তারপরে তুমি যখন একটু কথা বলা শিখে যাও তখন তোমাকে কি করা হয়, একটা বর্ণ পরিচয়ের বই
বা একটা অ্যালফাবেটের বই নিয়ে সেখানে ABCD এগুলো শেখানো হয়, অ আ ক খ এগুলো শেখানো হয়, তাই তো? তাহলে তোমাকে যখন শেখানো হয় তখন তুমি মুখ থেকে যখন অ সাউন্ড বলো, তার জন্য নিশ্চয়ই এই অক্ষরটা ব্যবহার করা হয়। অ সাউন্ডের জন্য কি কখনোই এই অক্ষরটা ব্যবহার করা হবে? এই অক্ষরটার জন্য আলাদা কি সাউন্ড হয়? খ, তাই তো? ঠিক একই ভাবে পৃথ্বীজিৎ, পে অ্যাটেনশন, দেখো ঠিক একই ভাবে তুমি যখন বি লিখছো, এটার জন্য নিশ্চয়ই বি বলবা, এটার জন্য নিশ্চয়ই ডি বলবা না? ডি কি বলবা না? অর্থাৎ আমাদেরকে এক একটা আলাদা আলাদা লিখিত অক্ষর দেখিয়ে তার জন্য মুখের থেকে একটা আলাদা আলাদা সাউন্ড বার করা শেখানো হয়েছে। তুই নিজের চরকায় তেল দে, ও পরের দিন না পারলে সেটা আমি বুঝে নেব। তাহলে আমি কি বললাম, যে আমাদেরকে আলাদা আলাদা অক্ষর দেখিয়ে, সেটা বাংলা হোক, হিন্দি হোক বা ইংলিশ হোক, প্রত্যেকটা ভাষাতেই, ইন এভরি ল্যাঙ্গুয়েজ, প্রত্যেক ভাষাতেই আমাদেরকে আলাদা আলাদা অক্ষর দেখিয়ে তার জন্য আলাদা আলাদা মুখ থেকে সাউন্ড বার করা শেখানো হয়েছে। এই যে লিখিত অক্ষর অর্থাৎ এই যে চিহ্ন, এই চিহ্নগুলো কোথা থেকে আসলো? মানুষ কি আগে লেখা শিখেছিল? না, মানুষ আগে কিন্তু গুরুর বাড়িতে গিয়ে থাকতো। গুরু মানে যে আমরা টিচার বলি যাকে, আগে তখন বলা হতো গুরু। একটা বয়স হলে তখন গুরুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো বাচ্চাদেরকে। সেখানে খাওয়া দাওয়া ঠিক যেভাবে হোস্টেলে থাকে, ওখানে খাওয়া দাওয়া, কাজপত্র, গুরুর যেখানে থাকছো স্কুল, মানে স্কুল তো ঠিক ছিল না, ওখানে বলতো পাঠশালা, সেখানে পয় পরিষ্কার করা, সেখানে রাজার ছেলে তারপরে ধর জমিদারের ছেলে সবাই যেত, গরিব মানুষরা চান্স পেত না। জানি না, সমাজ পাল্টেছে তাই। এবার দেখ, তখন ওইভাবে করা হতো। তখন গুরু যা বলতো, গুরুর বাক্যগুলোকে সবাই শুনে শুনে, আমাদের ক্লাস হয় কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে ডিকটেশন ক্লাস বলে। ডিকটেশন মানে কি? শ্রুতি লেখন। অর্থাৎ তুমি যা শুনছো সেটা শুনে তোমায় লিখতে হবে। তোমাকে একবার কি দুবার বলবে, তার বেশি বলবে না, তুমি যা শুনেছো সেটাই তোমাকে লিখতে হবে, দেখো বলে শ্রুতি লিখন। কিন্তু আগে শুধু শুনে শুনে পড়া মনে রাখা হতো, কিন্তু শুনে শুনে তো পড়া বেশিক্ষণ মনে রাখা যায় না, সবাইকে মনে রাখতে পারবে না। এই জন্য কি হলো, একটা চাহিদা তৈরি হলো, কিসের? একটা ক্রাইসিস তৈরি হলো লেখার। মানুষ যখন গুহার মধ্যে থাকতো, গুহার মধ্যেই মানুষ কি করতো, গুহার গায়ের দেয়ালে অন্য ধারালো কিছু পাথর দিয়ে ছবি আঁকতো। কিসের ছবি আঁকতো? ওরা কিভাবে শিকার করছে, কিভাবে বন্যা হচ্ছে, কিভাবে জঙ্গলের মধ্যে দাবানল হচ্ছে, এই ওদের দৈনন্দিন জীবনের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোকে নিয়ে ওরা দেয়ালের গায়ের মধ্যে ছবি আঁকতো। এই দেয়ালের গায়ে গুহা চিত্র করতে করতে মানুষ আস্তে আস্তে কিছু সাংকেতিক চিহ্ন দিতে শুরু করলো, মানে কোনো একটা জিনিস বোঝানোর জন্য আলাদা আলাদা কিছু চিহ্ন দিতে শুরু করলো। এই চিহ্ন থেকে আস্তে আস্তে অক্ষর তৈরি হলো। ঠিক আছে, আলাদা আলাদা ভাষার জন্য আলাদা আলাদা ভাবে অক্ষর তৈরি হলো। প্রত্যেক ভাষার অক্ষর তো এক না, সেম নয়। হ্যাঁ, সংস্কৃতের সঙ্গে হিন্দির কিছু কিছু অক্ষর মিলে যায়, কিন্তু সব কিন্তু মেলে না। দুই একটা কিছু, মানে সংস্কৃত আর হিন্দি প্রায় অনেক কিছু অক্ষরই মিলে যায়, কিন্তু বাংলা, ইংলিশ এদের সবার অক্ষরগুলো আলাদা। তাহলে যেমন ভাষা আলাদা, ভাষার সাথে সাথে আমাদের লিখিত অক্ষর বা চিহ্ন সেটাও আলাদা। এবার ভাষা আলাদা কেন? মানুষ দল বেঁধে থাকতো, গোষ্ঠী বেঁধে থাকতো। মানুষ নিজের কথা আদান প্রদান করার জন্য মুখ থেকে নানা রকম ইশারা আওয়াজ করত। এবার আমরা এখানে সবাই একদল মানুষ আছি, আবার দূরে কোনো এক জায়গায় আর এক দল মানুষ আছে, তাদের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ নেই। তাহলে আমরা এখানে যে একসঙ্গে আছি, আমাদের যে কথা বলার ধরনটা হবে, ধর আমি আমার মায়ের সঙ্গে কথা বলছি, আমার মা দূর থেকে আমাকে ইশারা করে কি বলছে আমি বুঝে যাবো, কিন্তু সেটা কি মিনি বুঝবে আমার মায়ের কথাটা? কারণ কি, আমার মায়ের ল্যাঙ্গুয়েজটা আমি জানি কি বলতে চাইছে বা আমার মা কি বলতে চায়, কিন্তু অন্য কেউ জানে না। ঠিক মানুষ যখন আলাদাভাবে দল বেঁধে থাকতো, একদল মানুষের মধ্যে কথোপকথন বলার যে ধরনটা, তারা যে ভাষায় কথা বলবে, আর একদল মানুষ যেটা দূরে রয়েছে অন্য কোনো জায়গায়, তাদের কিন্তু কথা বলার ধরনটা আলাদা হবে। হ্যাঁ, এবার
দুজন দুজনের সঙ্গে যদি দেখা হয়, তো দুই গোষ্ঠী যদি এক জায়গায় চলে আসে, তখন ভাষার আদান প্রদান ঘটে। আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকে। কেন থাকে? কারণ বাইরের বহু দেশের থেকে মানুষ বাণিজ্য করার জন্য আমাদের ভারতে আসছে। ভারতে আসার পর ভারতের মানুষের খান পান, এখানে ব্যবসা করার জন্য তাদের সঙ্গে ভাষার আদান প্রদান করেছে। তাদের কিছু শব্দ আমরা নিয়েছি, আমাদের কিছু শব্দ তারা নিয়েছে। এইভাবে শব্দের আদান প্রদান ঘটে। দেখ, আমরা এখন এটাকে বলে কিন্তু আরাম কেদারা। এটাকে কি বলে? আরাম কেদারা। কিন্তু আমরা কেউ এটাকে এখন আরাম কেদারা বলি না চেয়ার বলি? ইংলিশেও চেয়ার বলি, বাংলাতেও চেয়ার বলি। কিন্তু চেয়ার ওয়ার্ডটা কি আদৌ আমাদের বাংলা শব্দ? বাংলা শব্দ না। কিন্তু তাহলে এই চেয়ার ওয়ার্ডটাকে কিন্তু আমরা ইংরেজি ভাষার থেকে গ্রহণ করেছি, এবং গ্রহণ করার পর আমাদের বাংলা ভাষার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এইভাবে এটা কিভাবে ঢুকালাম? ওই যে ইংরেজরা এসেছিল, ওরা যে বলতো, ওদের কাছে শুনতাম, এবং ওদের সাথে কথা বলতে বলতে আমাদের ওই যে ওয়ার্ডটা আমরা অ্যাডাপ্ট করে নিয়েছি, এবং ওই ওয়ার্ডটা ইউজ করতে শুরু করেছি। এটাকে কিন্তু আমরা আর আরাম কেদারা বলি না। খাতাটা ঢোকা ব্যাগে। আরাম কেদারা বলি না। ঠিক একইভাবে ইংরেজরাও কিন্তু আমাদের এখান থেকে কিছু শব্দ নিয়েছে। ঠিক আছে? এইবার দেখ, আমি যেটা বলছি গ্রাফিম, আমি যেটা করাচ্ছিলাম গ্রাফিম। গ্রাফিম কথার মানে কি বললাম? লিখিত অক্ষর। এবার ইংরেজিতে লিখিত অক্ষর, এই যে গ্রাফিম, এবার গ্রাফিমে চলে আসে, আমি লিখিত অক্ষরে চলে আসছি। GRAPHEME, গ্রাফিম। এই গ্রাফিমকে 4 ভাগে ভাগ করা যায়। ক ভাগে? প্রথমটা হচ্ছে মনোগ্রাফ। মনো, GRAPH, গ্রাফ, মনোগ্রাফ। দেন হচ্ছে ডায়াগ্রাফ। থার্ড ওয়ান ইজ ট্রাইগ্রাফ। Fourth one is quadgraph. দেখো, মনো কথার মানে কি? মনো কথার মানে হচ্ছে সংখ্যায় একটি। মনো কথার মানে হচ্ছে সংখ্যায় একটি। ডাই কথার মানে কি? কথাটা কেউ বলবি না। ডাই কথার মানে হচ্ছে সংখ্যায় দুটি। ট্রাই কথার মানে হচ্ছে সংখ্যায় তিনটি। আর কোয়াড কথার মানে হচ্ছে সংখ্যায় 4টি। তাহলে দেখো, মনোগ্রাফ বলতে যখন একটি অক্ষর, একটি সিঙ্গেল লেটার, যখন একটি সিঙ্গেল লেটার একটা সাউন্ড প্রডিউস করে, তখন সেটাকে বলে মনোগ্রাফ। যেমন হচ্ছে বা, খা, ডা, হা। অর্থাৎ এখানে এক একটা সিঙ্গেল লেটার একাই একটা করে সাউন্ড প্রডিউস করছে, তাই তো? এবার আমি তোমাদেরকে ডায়াগ্রাফের কথা বলছি। এখানে দুটো করে লেটার পাশাপাশি বসবে এবং একটা সিঙ্গেল সাউন্ড প্রডিউস করবে। চুপ। দুটো লেটার, যেমন ধরো CH কি বলে? চা। CH কি বলে? চা। তাহলে দেখো, এখানে C আর H, C এর আলাদা সাউন্ড কি হয়? খা। H এর আলাদা সাউন্ড কি হয়? হা। অর্থাৎ C আর H যখন আমার মনোগ্রাফ হিসেবে থাকে, অর্থাৎ সিঙ্গেল সাউন্ড করে। C একা একা খা সাউন্ড করে, H একা একা হা সাউন্ড করে। কিন্তু এরা দুজন যখন একসঙ্গে হাত ধরে জোট হয়ে যায়, তখন ওরা কি সাউন্ড করে? CH একসঙ্গে সাউন্ড করে চা। চা। যেমন চেয়ার, CHAIR, চেয়ার। এখানে কি আমি C কে আলাদা করে খা, হা, এয়ার বলি? বলি না তো। C আর H কে একসঙ্গে কি বলি? CH কে বলি চা, AIR, এয়ার, চেয়ার। তাই তো? তাহলে ডায়াগ্রাফ বলতে কি? যখন দুটো অক্ষর পাশাপাশি বসে একটা মাত্র সিঙ্গেল লেটার তৈরি করবে, সিঙ্গেল সাউন্ড তৈরি করবে, তখন সেটাকে বলে ডায়াগ্রাফ। ডায়াগ্রাফটা কি? যখন তিনটে লেটার পাশাপাশি বসে, তিনটে লেটার, যেমন ধরো হচ্ছে SPR। SP কি বলে? স্পা। আর কি বলে? তাহলে SPR একসঙ্গে বলে স্প্রা। স্প্রা কি বলে? স্প্রা।
তাহলে এখানে তিনখানা লেটার একসঙ্গে একটা সাউন্ড তৈরি করলো কি? এটা দেখ কোয়াড গ্রাফ। কোয়াড গ্রাফ বলতে কি যখন চারখানা লেটার একসঙ্গে বসে একটি সিঙ্গেল সাউন্ড তৈরি করে, যেমন হচ্ছে ও ইউ জি এইচ, এরা একসঙ্গে বসে তৈরি করে আফ। কি তৈরি করে? আফ। এই আফ ও ইউ জি এইচ, আফের আগে যদি আমি সি বসিয়ে দিই, সি ও ইউ জি এইচ কাফ। যদি আর বসিয়ে দিই, আর ও ইউ জি এইচ রাফ। তাহলে খা আফ খাফ আফ রাফ। তাহলে ও ইউ জি এইচ এখানে কতগুলো লেটার? চারটে। এরা পাশাপাশি বসে একটাই সিঙ্গেল সাউন্ড তৈরি করলো, সেটা হচ্ছে আফ। ঠিক আছে? তাহলে আমরা পড়বো হচ্ছে এই ডিগ্রাফকে, আমরা পড়বো এই ডিগ্রাফ। আমাদের মনোগ্রাফ হয়ে গেছে, সিঙ্গেল সাউন্ড আমরা বা খা ডা এ ই এগুলো পড়েছি তো। আমরা পড়বো ডিগ্রাফকে, যেখানে আমার দুটো লেটার পাশাপাশি বসে একটা সিঙ্গেল সাউন্ড তৈরি হচ্ছে। তাহলে এবার আমি বোর্ডে লিখবো হচ্ছে ডায়াগ্রাফ। এগুলো সব আমার নোট আছে, আমি দিয়ে দেবো। দাদার কাছে পেজ নেই, ওই জন্য দেওয়া হলো না, পেজ আনো। এই কথাটা কম বল। ডায়াগ্রাফ, ডায়াগ্রাফ কথার মানে হচ্ছে কি বললাম? দুটো অক্ষর পাশাপাশি বসে যখন একটা সিঙ্গেল সাউন্ড তৈরি করে তখন সেটাকে বলে ডায়াগ্রাফ। এই ডায়াগ্রাফও হয় আবার দু প্রকার। একটা হচ্ছে কনসোনান্ট ডায়াগ্রাফ, কনসোনান্ট ডায়াগ্রাফ, আর একটা হচ্ছে ভাওয়েল ডায়াগ্রাফ। কনসোনান্ট ডায়াগ্রাফ বলতে আমরা ডায়াগ্রাফ কথার মানে কি? দুটো অক্ষর জানি, তাহলে দুটো অক্ষরই যদি আমার কনসোনান্ট লেটার হয়, যেমন সিএইচ, টিএইচ, এসএইচ, পিএইচ, জিএইচ, এখানে যে দুটো লেটার পাশাপাশি বসেছে এরা দুজনেই তো কনসোনান্ট। তাহলে যখন দুখানা কনসোনান্ট লেটার পাশাপাশি বসে একটা সিঙ্গেল সাউন্ড তৈরি করে তখন সেটাকে বলে কনসোনান্ট ডায়াগ্রাফ, কারণ দুটো কনসোনান্ট লেটার পাশাপাশি হয়ে একজোট হয়ে একটা সাউন্ড তৈরি করছে। কিন্তু ভাওয়েল ডায়াগ্রাফটা কি? যখন দুটো ভাওয়েল লেটার পাশাপাশি বসে, যেমন ধরো ডবল ই কি সাউন্ড করে ই, ই এ কি সাউন্ড করে ই, ঠিক আছে? আর তারপরে হচ্ছে এ আই কি সাউন্ড করে এই, এগুলোকে বলে ভাওয়েল ডায়াগ্রাফ। এগুলোকে কি বলে? ভাওয়েল ডায়াগ্রাফ। অর্থাৎ দুটো ভাওয়েল লেটার পাশাপাশি বসে যখন একটা সিঙ্গেল সাউন্ড তৈরি করে সেটাকে বলে ভাওয়েল ডায়াগ্রাফ। আমরা সবার প্রথম কনসোনান্ট ডায়াগ্রাফ গুলোকে এখন ভিডিওতে দেখবো। কি দেখবো? কনসোনান্ট ডায়াগ্রাফ।